এই বাড়িতে হয় তোর বউ থাকবে, নয়তো আমি থাকবো। এখন তুই কাকে এই বাড়িতে চাস? মা, তুমি এটা কেমন কথা বললে? ইভা আমার বউ, আর তুমি আমার মা। তোমাদের দুজনকে এই বাড়িতে দরকার। না, তোর বউকে আমি এই বাড়িতে জায়গা দিব না। কেন মা? ও কি কোনো অন্যায় করেছে? সে তো রোজ কিছু না কিছু করে। ওকে তুমি শিখিয়ে পড়িয়ে নাও, দেখবে তোমার সব কাজ করে দেবে। আমি কেন শিখিয়ে দিব? বাবার বাড়ি থেকে কিছু শিখে আসতে পারিনি। না আছে শিক্ষা, যোগ্যতা, না আছে কোনো গুণ। ওটা ওর বাবার বাড়ি, কোনো ট্রেনিং সেন্টার না যে সব কিছু শিখে আসবে। আর ও এইচএসসি পরীক্ষার পর তো তুমি তো ওকে পড়তে দাওনি। দেখো দেখো, আমার ছেলের মাথাটা পুরো খেয়ে ফেলছে। একই দিন দেখলাম আমার থেকে বউ আপন হয়ে গেল। আমি বাচ্চা ছেলে না যে যা আমাকে বোঝাবে তাই বুঝবো। দয়া করে আর কোনো অশান্তি করো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো অশান্তি করি। তোর বউ তো কোনো দোষ চোখে দেখিস না। ও কি দোষ করেছে সেটা বলবে কি? আমার শাশুড়ি ডালের বাটি নিয়ে এসে বলল, মুখে দিয়ে দেখ, এটা ডাল রান্না নাকি লবণের বস্তা। আমার স্বামী একটু ডাল মুখে দিয়ে বলল, মা, ডালটা এতটা লবণ হয়নি, যত লবণ হলে খাওয়া যায় না। ভাতে লবণ না নিলেই তো হলো। শাশুড়ি মা ডালের বাটিটা ছুঁড়ে ফেলে দিল আর আমাকে বলল, ঘর মুছে ডাল রান্না করে আমাকে খেতে ডাক দিবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক দিলাম। আবির বলল, দুপুর 2:30 বাজে, এখনও কখন রান্না করবে আর কখন খাবে? তাই ডাল রান্না রাতে করে দিবে। এখন যা তরকারি আছে তা দিয়ে ভাত খেয়ে নাও। তোর বউয়ের হয়ে আর একটা কথা বললে আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। আমি মা ছেলের কথার মধ্যে তেমন কথা বলি না, চুপ করে দরজার এক কোণে দাঁড়িয়ে থাকি। আবির ওর মায়ের সাথে আর কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি এক বালতি পানি এনে ঘরটা মুছতে শুরু করি। যে মেয়ে বাবার বাড়িতে না পারতে এক গ্লাস পানি ঢেলে খেত, না সে ঘর মোছা থেকে সব কাজ হাসি মুখে করে। সব মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে অনেক স্বপ্ন থাকে, তেমন আমিও অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছি। কিন্তু আমার স্বপ্ন হয়তো কখনো পূরণ হওয়ার না। প্রথম যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছি, সেদিন বাসর রাতে আমার স্বামী বাসর ঘরে আসে রাত 3টার দিকে। শাশুড়ি মা রাতে বলে তার অনেক বুকে ব্যথা করছে, তেমন পায়েও ব্যথা করছে। আবিরকে তার কাছে থাকতে বলে। আমার শ্বশুর অনেকবার আমার শাশুড়িকে বলেছেন যে আবিরকে রুমে যেতে দাও, আমি তোমার কাছে আসি তো, আর বেশি ব্যথা করলে হসপিটালে নিয়ে যাই। শাশুড়ি বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার ছেলের মুখ দেখতে চাই। আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ আবির আমার কাছে থাকবে। আমিও অনেকটা সময় ছিলাম, তারপর ঘুম আসে, তাই নিজের রুমে আসি। শাশুড়ি মাকে দেখে বুঝতে পেরেছি যে উনি তেমন অসুস্থ না। ওষুধ খেতে বলছে, কিন্তু সে ওষুধ খাবে না, শুধু বলে আবির তার পাশে থাকলেই সুস্থ হয়ে যাবে। এমনকি আমার ননদও বলল আবিরকে ওর মায়ের সাথে থাকতে। আমি ঘুমিয়ে বেহুশ হয়ে গিয়েছি। রাত 3টার সময় আবির রুমে এসে আমার হাতে একটা আংটি পরিয়েও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখেছি হাতে আংটি পরিয়েছে। 8 মাস বিয়ে হয়েছে, এতদিনে শাশুড়ি মায়ের সাথে মন খুলে কোনো কথা বলিনি। সে যেটা করতে বলে তাই করে দেই, তাও তার মনের মতো বউ হতে পারিনি। বাবা মা বারবার বলে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনের মন জুগিয়ে চলতে, তারা যেন আমার কথায় কোনো কষ্ট না পায়। তাই তাদের মুখে মুখে তর্ক করি না, নীরবে সয়ে যাই। ঘর মোছা শেষ, এখন ডাল রান্না করব। রান্নাঘরে গিয়ে থালা বাসন পরিষ্কার করা শুরু করি। তখন আবির এসে বলল, পেঁয়াজ মরিচ রসুনগুলো দাও, আমি কেটে দিচ্ছি। না, মা দেখলে তোমাকে বকবে। কিছু হবে না, তুমি দাও তো। বললাম তো, তোমার কিছু করতে হবে না, আমি সব করতে পারবো। বেশি কথা বলো না, যা বলছি তাই এনে দাও। এই নাও। সময় পেলে আবির আমাকে কাজে সাহায্য করে। এটা নিয়েও আমার শাশুড়ি বলে, আমাদের সময় বাচ্চা কাচ্চা মানুষ করা, ঘরের সব কাজ করা নিজে একা করেছি, কেউ সাহায্য করেনি। তাই আমার ছেলেও তোমাকে কোনো কাজে সাহায্য করবে না।
আবিরকে অনেক বারণ করি রান্নাঘরে আসবে না, তাও আমার কোনো কথা শুনে না। এই যে ম্যাডাম, বলো। মন খারাপ করো না। মা রাগ করলে কাকে কি বলে নিজেও জানে না। দেখবে পরে এসে তোমার সাথে ভালোভাবে কথা বলবে। হুম তুমি এখন রুমে যাও। তোমার এখানে থাকি, লবণ ঠিক মতো হয় যেন সেটা দেখতে হবে তো। আচ্ছা থাকো। তবে কি জানো, তুমি অনেক ভালো। হা হা, তাই বুঝি? হুম, তাই। মা যতই বকাবকি করুক না কেন, তোমার ভালোবাসা পেয়ে সব কষ্ট ভুলে যাই। তোমাকে এত ভালোবাসি কারণ তুমি আমার মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলো না, যেটা আর ৫-১০টা মেয়ে করে না। তোমার মধ্যে আলাদা গুণ, সেটা আমার মাও একদিন বুঝবে। হুম তোমার কথা সত্যি হয় যেন। যতটা কাছে আসলে নিঃশ্বাসে শব্দ পাওয়া যায়, ঠিক ততটা আবির আমার কাছে এসেছে। আমার কপালের বিন্দু বিন্দু ঘাম মুছিয়ে দিয়ে বলল, খুব ভালোবাসি। কখনো ভুল বুঝে ছেড়ে যেও না। পাগল, ছেড়ে যাওয়ার কথা কেন আসবে? আমিও তো তোমাকে ভালোবাসি। এর মধ্যে শাশুড়ি মা ডাক দিয়ে বলল, রান্না করা কি এখনো হয়নি? হ্যাঁ মা, হয়ে গেছে। কই দেখি লবণ ঠিক মতো হয়েছে কিনা। আবির ডালের লবণ দেখে বলল, সব ঠিক আছে। আমি একটু হাসি দিয়ে ডাল বাটিতে ঢেলে সবার খাবার ডাইনিং টেবিলে রেখে শাশুড়িমাকে খেতে আসার জন্য ডাক দিলাম। আমার শ্বশুরমশাই কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় এখন আমি, আবির এবং শাশুড়ি মা আছি। মা খাওয়া শুরু করলো। আমি তার দিকে তাকিয়ে আছি, এই বুঝে আবার কোনো ভুল ধরে। কিছুক্ষণ পর বুঝলাম এবার কোনো ভুল হয়নি। পেট বের করে শাড়ি পরেছো, আবার মাথায় কাপড়ও দেওনি, এরকম ঢিঙ্গিপানা আমার বাড়িতে চলবে না। না মা, আসলে আমি কাজ করতেছিলাম, তাই শাড়ির আঁচল গুজে রেখেছি। কত যে কি কাজ করো তা জানা আছে। শাড়ি ঠিক করে পরতে না পারলে শাড়ি পরবে না। আচ্ছা মা। দুপুরে খাওয়া শেষ করে থালা বাসন পরিষ্কার করতেছিলাম, তাই শাড়ির আঁচল গুজে রেখেছিলাম। এমনিতে শাড়ি পরা হয় না, আজকে শখ করে শাড়ি পরে মায়ের থেকে এমন কথা শুনে শাড়ি পরার ইচ্ছা চলে গেল। তাই রুমে এসে থ্রি পিস বের করতে আবির বলল, এখন আবার থ্রি পিস বের করো কেন? শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। শাড়ি ঠিক করে পরতে পারি না, পায়ের সাথে জড়িয়ে যায়, তাই চেঞ্জ করব। আবির আমার শাড়ির আঁচলটা এমন এক টান দিল যে আমি ওর গায়ের উপর পড়লাম। শাড়ি আমি পরিয়ে দেব, তাও তোমার শাড়ি পরতে হবে। আমাকে ছাড়ো, মা দেখে ফেলবে তো। দেখবে না, মা তো এখন ঘুমাচ্ছে। তাও আমাকে ছাড়ো। মা কিছু কি বলেছে? না। হুম হুম। মিথ্যা বলছো? না, সত্যি বলছি। যাই বলুক না কেন, আমি তোমার সাথে আছি। পারবে না আমার ভালোবাসা পেয়ে পৃথিবীর অন্য কষ্ট ভুলে থাকতে? আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, খুব পারবো। সারা জীবন শুধু ভালোবেসো। আমি তো ভালোবাসতেই চাই। তুমি তো আনরোমান্টিক। মোটেও না, তুমি আনরোমান্টিক। ও তাই? আমি আনরোমান্টিক, তাহলে তো দেখাতে হয় আমি কতটা রোমান্টিক। জি না, দরজা খোলা আছে। ও, দরজা অফ করতে হবে তো, দাঁড়া অফ করে আসি। না, দরজা অফ করতে হবে না, আগে একটা কথা শোনো। বলো। বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে? অনেক দিন বাসা থেকে বের হই না তো, তাই আর কি। আমার সোনা পাখিটা একটা কথা বলছে, সেটা কি আমি না করতে পারি? ঢং, তুমি তো আমাকে নিয়ে কোথাও যাওই না। আচ্ছা, আজকে নিয়ে যাব, আর রাতের খাবারও নিয়ে আসবো, তাতে তোমার কষ্ট কম হবে। আমার জন্য তুমি এত ভাবো। মা দেখে ফেললো যে আমি তাড়াহুড়ো করে আবিরকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। আবির হা হা করে হেসে উঠল। আমি দরজা অফ করে আবিরের কান ধরে বললাম, আমাকে মিথ্যে বলা। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। আহ, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো আমাকে। লাগুক ব্যথা। 4টা বেজে গেছে, এখন রেডি হও। সারাক্ষণ শুধু আমাকে ধরে রাখো না। আবিরের কান ছেড়ে দিয়ে বললাম, যাও, তুমি আমার ধারে কাছে আসবে না। এত এত কাছে আসবো, দেখি আমাকে কে ঠেকায়। বলে আবির আমার ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ওকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কিছু রোমান্স তোলা থাক,
এখন রেডি হয়ে নাও। হুম। দুজনে রেডি হয়ে শাশুড়ি মায়ের কাছে গেলাম। আবির ওর মাকে বলল, মা আমরা একটু ঘুরতে যাই, সন্ধ্যার পরে বাসায় আসব। আমি একা বাসায় থাকতে পারবো না। তুমি তো বিকেল হলে বেশিরভাগ সময় পাশের বাসার কাকির কাছে যাও। আজকে তাকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসি, তাহলে একা লাগবে না। আজকে শরীর ভালো লাগছে না, তাই তোদের বাইরে যেতে হবে না। একটু সময়ের জন্য যাই। ও অনেক আশা নিয়ে বসে আছে ঘুরতে যাওয়ার জন্য। তোর মায়ের থেকে কি বউয়ের আশা বড় হয়ে গেছে? না মা, তোর বউকে বল আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে। আমার চোখ পানিতে জল জল করছে। আবির আমার দিকে তাকিয়ে আছে। ওর মন খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছি। নিজেকে কিছুটা কন্ট্রোল করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। তখন কলিং বেলের আওয়াজ শুনে দাঁড়ালাম। আবির গিয়ে দরজা খুলে দেখলো ওর বাবা এসেছে। তাই আমি তাদের দুজনের জন্য চা বানিয়ে আনতে গেলাম। বাবা তুমি? হ্যাঁ আমি। কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু কাজ হয়ে গেছে তাই চলে এসেছি। খুব ভালো করেছো, তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ, তোরা কি কোথাও যাবি? রেডি হয়ে আসিস যে? হ্যাঁ যেতে চেয়েছিলাম, কিন্তু মা বলল তার শরীর খারাপ লাগছে, তাই যাওয়া হবে না। আমি এসেছি তো, এখন তোরা যা। মা যদি কিছু বলে? আরে কিছু বলবে না, তোরা যা, ঘুরে আয়। আচ্ছা, রাতের কি খাবে বলো, বাইরে থেকে নিয়ে আসবো। কাচ্চি বিরিয়ানি নিয়ে আসিস। ওকে। আমি চা বানিয়ে নিয়ে এসে বাবাকে বললাম, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রেডি হয়ে আবার চা বানিয়ে আনতে গেলে কেন? মা বলল তাই আপনার জন্যও নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাও এখন ঘুরে আসো। একটু হাসি দিয়ে আমরা দুজন বাসা থেকে বের হলাম। অনেক দিন পর মুক্ত আকাশের নিচে খোলা বাতাসে ঘুরছি। আজ বাবা না আসলে আমাদের ঘুরতে আসা হতো না। আমি বিশ্বাস করে বসে আছি যে শাশুড়ি মাও আমাকে একদিন তার মেয়ের মতো আমাকে ভালোবেসে তার মন জয় করতে পারবো। আমার আশা যেন আল্লাহ খুব তাড়াতাড়ি পূরণ করে। আবির আমাকে হালকা ধাক্কা দিয়ে বলে, ইভা কোথায় হারিয়ে গেলে? এই যে দেখো হাওয়াই মিঠাই, খাবো? বাচ্চাই রয়ে গেলে। হুম, যাও কিনে নিয়ে আসো। আবির আমার জন্য হাওয়াই মিঠাই কিনে আনলো। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। ফুচকা আইসক্রিমও খেলাম। অনেকক্ষণ ঘোরার পর বাসায় রওনা দিলাম। আর রাতে খাবার জন্য কাচ্চি বিরিয়ানি এবং কোক নিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার বেড়ে শাশুড়ি মাকে ডাক দিলাম খেতে আসার জন্য। মা কাচ্চি বিরিয়ানি এনেছি, গরম গরম এখন খেয়ে নিন। আমি বাইরের খাবার খাবো না, যাও গিয়ে ভাত রান্না করো। বাবা মাকে বললেন, একবেলা বাইরের খাবার খেলে কিচ্ছু হবে না, চলো একসাথে বসে সবাই খেয়ে নিই। বলছি তো খাবো না। সামান্য ভাত রান্না করতে বলেছি, সেটাও যদি করতে না পারে তাহলে আজকে রাতে আমি কিছু খাবো না। আচ্ছা মা, আমি ভাত রান্না করে দিতেছি। ভাত রান্না করে সবাই একসাথে খেতে বসলাম। তখন আমি সাহস করে বাবাকে বললাম, বাবা আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়ি যেতে চাই। হ্যাঁ যাও। আবির তুইও কিছুদিন থেকে বৌমাকে নিয়ে আসিস। ও বাড়ি থেকে চলে গেলে বাড়ির এত কাজ করবে কে? শাশুড়ি মা বললেন, কে আবার করবে? কাজের লোক আছে, সে করবে। শ্বশুর বললেন, কাজের লোক দিয়ে সব কাজ হয় না, তাই দুদিন থেকে চলে আসবি। শাশুড়ি বললেন, আচ্ছা মা। সকালে ঘুম থেকে উঠে গোছগাছ করে নাস্তা রেডি করি। তখন আমার শাশুড়ির বোন আর তার মেয়ে আসে। বাড়ির বউ কে হওয়ার কথা আর কে হলো, সব কপাল। যে হারে জ্বালাই তাতে বেশি দিন টিকবে না। তারপর তোর মেয়েকে আমার ছেলের বউ করব। তোর ছেলেকে নিয়ে যদি অন্য কোথাও চলে যায় তখন কি করবি? এমনিতে তো তোর ছেলে বউ বলতে অজ্ঞান। আরে না, আমার ছেলে আগে মায়ের কথা শোনে, তারপর বাকি সবার কথা। খালা শাশুড়ি এসেছে দেখে তাদের জন্য নাস্তা নিয়ে ড্রয়িং রুমে যেতেছিলাম, তখন এসব কথা শুনতে পাই। আমাকে দেখে তাদের কথা বন্ধ হয়ে যায়। এতদিন পরে বুঝতে বাকি রইল না শাশুড়ি মা কেন আমার সাথে খারাপ আচরণ করে। সে আমাকে মানতে পারেনি, কিন্তু আমি তো তাকে মেনে নিয়েছি। তার এতদিনে অত্যাচার সহ্য করেছি, তাই আমাকেও একদিন মনে নিবে সেটা ভেবে সব অত্যাচার সহ্য করব। আবিরকে ঘুম থেকে ডেকে তুলতে হবে, তো যাই ডেকে আসি। এ আবির ওঠো এখন। আবির আমার হাত টেনে
ওর কাছে নিল। কি করছো? ছাড়ো আমাকে। সকালে ঘুম থেকে উঠে বউকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে হয়। আমার হাতে সময় নেই, অনেক কাজ আছে। আজকে তো তোমার বাবার বাড়ি যাবে, তাহলে এখন কিসের কাজ আছে? তোমার খালা ও তার মেয়ে মীরা এসেছে। ও, তাহলে আজকে যাওয়া হবে না? তুমি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডি করে রেখেছি। মন খারাপ তাই না? না, জানি মন খারাপ, কিন্তু আমি কি করব বলো? মা যেতে না দিলে। একটা কথা বলো তো, মীরার সাথে কি তোমার বিয়ে হবে এমন কোনো কথা হয়েছিল কি? ও আমাকে বলেছিল আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি। তোমার বাসায় কেউ কি জানতো? জানতো। ওর সাথে বিয়ে দেওয়ার জন্য আম্মু উঠে পড়ে লেগেছিল। শুধু বাবার জন্য বিয়ে হয়নি। তোমার মনে কি ওর জন্য কোনো ফিলিং ছিল? আরে না, আমি তো তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। আচ্ছা বাদ দাও, যাও ফ্রেশ হয়ে আসো। আমার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে নাস্তা ডাইনিং টেবিলে রাখতে বাবা আসলো। তখন আমাকে বলল, তুমি এখনো রেডি হওনি কেন? না বাবা, খালা আর মীরা এসেছে, তাই যাওয়া হবে না। যাওয়া হবে না কেন? ওদের জন্য তোমরা কেন যাবে না? তোমার বাবা মা তোমাদের জন্য অপেক্ষা করে আছে, তাদের মন খারাপ হবে তো। বাসায় মেহমান রেখে চলে গেলে খারাপ দেখায়। আমরা আছি তো, তোমরা আজকেই যাও। মা এসে বলল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? ওদের বেড়াতে যেতে বলো। হ্যাঁ বলেছি, কারণ ওরা ঠিক করে রেখেছিল আজকে বেড়াতে যাবে, তাই বাসায় কি এসেছে না এসেছে সেটা নিয়ে ওদের ভাবতে হবে না। আমরা আছি তো। না, ওরা আজকে যাবে না। হ্যাঁ আজকেই যাবে। তোমার বোন এসেছে, তুমি তাদের নিয়ে থাকো। বৌমা যাও গিয়ে রেডি হও। বাবার কথা শুনে খুব ভালো লাগছে। রুমে এসে রেডি হয়ে কোনো মতে একটু খেয়ে নিয়ে বাসা থেকে বের হব, তখন মীরা আবিরের দেখা পেয়ে বলল, আমরা এসেছি আর তুমি চলে যাচ্ছ? এটা একদম ঠিক হচ্ছে না। আমরা কয়েকদিনের মধ্যে চলে আসব, ততদিন তোরা থাকিস। সেটা কি আর হয়? সে অধিকার আমাকে দেওনি। যাই হোক, আসছি। মীরার কথা শুনে বুঝতে পেরেছি যে মীরা এখনও আবিরকে চায়, আবির তোকে চায় না। এটা নিয়ে ভেবে নিজেদের মধ্যে কোনো ঝামেলা না করাই ভালো। গাড়িতে জানালার পাশে বসে আছি, প্রকৃতির খোলা বাতাসে আমার খুব ঘুম পাচ্ছে, তাই আবিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পরে আবির আমাকে ডাক দিল। বাসায় এসে গিয়েছি তাই। আমাদের বাসা একটু গ্রামের দিকে। গাড়ি থেকে নেমে 5 মিনিটের মতো হাঁটা লাগে। বাসায় এসে বাবা মায়ের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। জামাই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কি খাবে না খাবে। কত রকমের পিঠা বানিয়েছে। মার শাশুড়ির মধ্যে অনেক পার্থক্য আছে, তবে আমার মা আর তার বউদের মধ্যে মা মেয়ের সম্পর্ক, এমনকি আমার সাথে ভাবির একদম বোনের মতো সম্পর্ক। দুপুরে খাওয়া দাওয়া শেষ, ভাবি আমাকে বলল, তোর শ্বশুরবাড়িতে সবাই তোকে ভালোবাসে তো? না, কেমন যেন মিথ্যা মনে হচ্ছে। আরে না, সত্যি। না, তুই মিথ্যা বলছিস। সংসারে কোনো ঝামেলা হলে সেটা কারোর সাথে শেয়ার করে মিটমাট করে নেওয়া ভালো, নয়তো বেশি দেরি হয়ে গেলে ভালো কিছু হয় না। আমি একটু সময় নিচ্ছি, ভালো খারাপ মিলিয়ে তো আমাদের সমাজ। আচ্ছা সময় নে, তবে বেশি না। ভাবির সাথে কথা বলে ছাদে গেলাম। আমার বাসার পাশে আমার এক বান্ধবীর বাসা। বিয়ের পরে ওর সাথে তেমন কোনো যোগাযোগ হয়নি, আর বাবার বাড়িতে এসেছি মাত্র 2বার। ছাদে দেখলাম ওর ভাই বসে আছে আমার দিকে, তার চোখ পড়তে সে বলল, কেমন আছো ভা? এই তো ভালো। আপনি? ভালো। কবে এসেছো? আজকেই। রবিকে বাসায় আছে? না, ও তো সিলেটে থাকে, নার্সিং পড়ছে। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। কিছু কথা না বলাই শ্রেয়। আজও শুনবে না? ভালো থাকবেন, এখন আসি। এই লোকটা যতবার বলছে আমাকে কিছু বলতে চায়, আমি ততবারই শুনতে চাইনি। রবি আমাকে বলেছিল, তাই ওনাকে কোনো সুযোগ করে দেইনি। বউকে আদর করার অনেক সময় পাবে, এখন আমাদের একটু সময় দাও। কথাটা চমকে উঠলাম। দরজা খোলা ছিল, সেটা খেয়াল করিনি। আমি এতক্ষণ আবিরের বুকে মাথা রেখে শুয়েছিলাম। আবির আমাকে সরিয়ে দিয়ে উঠে বসলো। আমি উঠে বসে আমার বেস্ট ফ্রেন্ড তিশাকে বললাম, ভিতরে আয়। সরি রে, আমি তোদের ডিস্টার্ব করলাম। এসে ভালোই করেছ। তোমার ফ্রেন্ড তো সারাক্ষণ আমায় শুধু জ্বালায়। আবিরের হাতে জোরে চিমটি কেটে দিয়ে আমি বললাম,
কি আমি শুধু তোমাকে জ্বালাই তো? দাঁড়াও, আজকে রাতে আমি আমার মায়ের কাছে ঘুমাবো। আহা, রেগে যাচ্ছিস কেন? ভাইয়া তো মজা করে বলেছে। তোমার ফ্রেন্ডের মাথায় যে গিলু টিলু কম আছে সেটা আমার থেকে তোমার আগে জানা দরকার ছিল। আবির বলল, না ভাইয়া, আপনার কথা বিশ্বাস করি না। ও অনেক ভালো, তাই তো গিলু টিলু কম আছে। হাহা, যা, তোদের সাথে আর কোনো কথাই নেই। তুই কথা বল আর না বল তাতে কি, তুই আমাদের সাথে এখন ঘুরতে যাবি। তিশা বলল, হ্যাঁ গো বউ, লাল শাড়িটা পরো। আবির বলল, হুম হুম, আসছে এখন ঢং করতে, একটু তো করতেই হবে। আচ্ছা, তোরা রেডি হয়ে আয়, আমি ভাবির কাছে গেলাম। না না, তুই থাক, তোর সাথে কথা বলতে বলতে রেডি হব, আর তুমি বাইরে যাও। ওকে মহারানী। আবির রুম থেকে চলে যাওয়ার পর দরজা লক করে তিশাকে বললাম, দোস্ত, তুই ভালো আছিস তো? হুম। তোর সংসার কেমন চলছে? আমার কথা পরে শুনবি, আগে তোর কথা বল। তোর সাথে ওর সম্পর্ক কি আছে? না। কেন? ঝামেলায় পড়তো, আবার সব ঠিক হয়ে গিয়েছিল। মন থেকে সব ঠিক করেনি। তোকে দিছে যে তার কারণ কি জানতে পেরেছিস? ও বিয়ে করেছে। মানুষ চেনা বড়ই কঠিন, প্রতারকরা মুখোশ পরে থাকে। বাদ দে, আমি এখন অনেক ভালো আছি। ভালো থাকার মিথ্যা নাটক আমার সামনে করবি না। তাহলে কি সারাক্ষণ ভ্যাবা করব? তাতে কি যে চলে গেছে সে ফিরে আসবে? পারবে আমার হাসি খুশি জীবনটা ফিরিয়ে দিতে? তুই তো এখনো ভালোবাসিস, নিজেকে কষ্ট দিস, এসব তাহলে কেন করিস? তুই চাইলে সত্যিকার ভালো থাকতে পারিস। পারি না তো। সব স্মৃতি মুছে দে, প্রতারকের ঘৃণা কর, নতুন করে জীবনটা শুরু কর। খুব কষ্ট হয় রে, আমি তো সত্যি ভালোবেসেছি। ঠিক করে পড়াশোনা কর, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আন্টির সাথে কাজ করবি, গল্প পড়, দেখবি তুই আগের মতো কিছু হলেও ভালো থাকবি। তুই একদম ঠিক বলেছিস, আমি এখন থেকে এগুলো করব। হুম। আমি শাড়ি পরে এসে ভাবির রুমে গেলাম, যেন ভাবিও আমাদের সাথে ঘুরতে বের হয়। আবির আমাকে দেখে বলল, শাড়িতেই নারী, কেশেতেই বেশ, ধন্যবাদ, চলো যাই। আবির, আমি, তিশা আর ভাবি বাসা থেকে বের হলাম। বাসা থেকে একটু দূরে নদীর পাড়ে গেলাম। বিয়ের পরের জীবনটা আমার বন্দি খাঁচার পাখির মতো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আবিরের ফোন আসে। ওর মা কল করে বলছে কালকেই বাড়ি যেতে হবে। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। আবির বুঝতে পেরেছে আমার মন খারাপ হয়েছে, তাই ফুচকার দোকান থেকে ফুচকা নিয়ে আসতে গেল। তখন ভাবি আমাকে বলল, দেখ ইবা, তোর শাশুড়ি মতিগতি কেমন যেন ভালো লাগছে না। কেন? আজকে এসেছিস আর কালকে চলে যেতে হবে, এটা কোনো ভালো শাশুড়ি করে না। হয়তো উনি অসুস্থ তাই যেতে বলছে। না, ভাবি ঠিক বলেছে। তোর শাশুড়ি যদি ভালো হতো তাহলে এ যুগে কি পড়াশোনা বন্ধ করতো? আমিও কারো বাড়ির বউ, আবার কারো বাড়ির মেয়ে। আমার দুটো বাড়িতে অধিকার থাকার। বিয়ের পর শ্বশুর বাড়ির সব কিছু হলেও বাবার বাড়ির লোকজন পর করে দিতে হবে এমন কোনো কথা নেই। ভাবি বলল, হুম, বুঝলাম। তোর শাশুড়ির ভুলগুলো ধরিয়ে দে, দেখবি সে নিজের ভুল শুধরে নিবে। তেষা বলল, আচ্ছা। আবির ফুচকা নিয়ে এসেছে, সবাই একসাথে খেয়ে বাসায় এসেছি। সন্ধ্যার পরে শ্বশুর বাবাকে কল দিলাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে। কিছু কি বলবে? তোমার শাশুড়ি মা কি তোমাদের আসতে বলেছে? না বাবা, আসলে আমি জানি ও তোমাদের আসতে বলেছে, কিন্তু তোমাদের আসতে হবে না, কিছুদিন থাকো। মা যদি কিছু বলে? আরে কেউ কিছু বলবে না, আমি আছি তো। আচ্ছা। এই মানুষটা আমাকে কখনো তার মেয়ের থেকে আমাকে আলাদা ভাবেনি, সব সময় আমার কথার গুরুত্ব দিয়েছে। সত্যি ওনার মতো শ্বশুর পাওয়া অনেক বড় ভাগ্য। আমি প্রেগনেন্ট। সত্যি? হুম। তুমি বাবা হবে। ইয়াহু, এত খুশির খবর! বলে আবির আমাকে কোলে নিয়ে ঘোরানো শুরু করেছে। আরে কি করছো? এই সময় এসব করলে বাবু কষ্ট পাবে। ও হ্যাঁ, তাই তো। এখন থেকে তুমি কোনো কাজ করবে না, যা কাজ করার সব কাজের লোক করবে। সারাদিন তো শুয়ে বসে থাকা যাবে না, কিছু কাজ করতেই হবে। না, কিছু করবে না। আর হ্যাঁ, মা বাবাকে কি খবরটা বলেছো? বলিনি। তুমি বলো, আমার লজ্জা লাগে। আচ্ছা চলো বলে আসি। মা বাবা দুজন বসে চা খাচ্ছে। তখন আবির গিয়ে বলল,
তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো? তোমরা দাদা দাদি হবে। খুব ভালো খবর তো। আমি বাজারে যাই, মিষ্টি নিয়ে আসি। বাবা বলল, আগে নাতি আসুক, তারপর মিষ্টি আনবে। মা বলল, নাতি আসবে কেন? নাতি নাতনি একটা আসলেই হলো। বাবা বলল, প্রথমে ছেলে হওয়া ভালো। মা বলল, ছেলে হোক বা মেয়ে হোক, সেটা তো রক্তে মাংসে মানুষ। ছেলে হবে না মেয়ে হবে, সব আল্লাহ ঠিক করে রেখেছে, তাতে মানুষের কোনো হাত নেই। আবির বলল, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। মা বলল, ও তো ঠিকই বলেছে। তোমার যদি 5টা মেয়ে হতো, তাকে কি ফেলে দিতে? বা তোমার যে মেয়ে আছে, তাকে কি আদর কম করো যে তুমি নাতি চাও, নাতনি চাও না? বাবা বললেন। মা রাগ করে চা পুরো না খেয়ে নিজের রুমে চলে গেল। বাবা বাজারে গিয়ে মিষ্টি এনেছে। আমার বাবার বাড়িতে খবরটা দিতে তারা খুব খুশি হয়েছে। আজকে আমার বাবা মা আমার সব পছন্দের খাবার ও ফল নিয়ে এসেছে। আমার মা আবিরের মাকে বলল, আমরা এবাকে আমাদের কাছে নিয়ে যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না, আমার প্রথম নাতি আসবে, আপনাদের বাড়ি যাওয়ার প্রশ্ন আসে না। শাশুড়ি মা বললেন, কয়েক মাস যদি থাকে তাহলেও হবে। মা বললেন, না। শাশুড়ি মা বললেন, আমার মা আর তার সাথে কথা বাড়ায়নি। মা বাবা চলে যাওয়ার সময় আমার খুব খারাপ লেগেছে, কিন্তু নিজেকে সান্ত্বনা দেই যে হয়তো সব কষ্ট চলে যাবে আমার সন্তান আসলে। আর আবির তো আমাকে সারাক্ষণ হাসি খুশি রাখার চেষ্টা করে। আমার শাশুড়ি মা আমাকে দিয়ে আগের মতো বাড়ির সব কাজ না করালেও বাসায় কেউ না থাকলে কাজ করতে বলে। অনেক কষ্ট হয়, তাও কিছু করার নেই। প্রেগনেন্সির সময় ভালো খাবার খেতে, তাও খেতে পারি না। আমার শাশুড়ি বলে, আগে নাতি হোক, তারপর ভালো করে খেও। প্রতিদিন একবার হলেও বলবে তার নাতি চাই। আবিরকে ব্যবসা কাজে ব্যস্ত থাকতে হয়, আমাকে বেশি সময় দিতে পারে না। যতটা সময় দিতে পারে তার ওর মা কোনো কাজ দিয়ে ব্যস্ত রাখে। আজকে কাজের লোক আসেনি, কোনো রান্না হয়নি। অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, তাই আবিরকে বলার পরও একজনকে দিয়ে বাসায় বিরিয়ানি পাঠায়। দুপুরে খেতে বসেছি, তখন শাশুড়ি মা বলল, আমি বিরিয়ানি খাবো না, ভাত আর ইলিশ মাছ ভেজে দাও। একবেলা একটু কষ্ট করে খেয়ে নেন, রাতে রান্না করে দিব। তোমার সাহস তো কম না, আমাকে খেতে দিবে না? আপনাকে খেতে দিব না সেটা তো বলিনি, আমাদের দুজনের জন্যই খাবার পাঠিয়েছে। এগুলো না খেলে দুপুরে আর কিছু খাওয়া হবে না, সেটা তুমি বলেছ। মা, আমি রান্না করতে পারবো না তা বলিনি। তাহলে এসব খাবার খাও কেন? আগেই আমার জন্য রান্না করতে। সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া না করে একটু কাজও করো। বিরিয়ানির প্লেটটা রেখে দিয়ে রান্নাঘরে গেলাম। আগুনের তাপমাত্রায় অনেক গরম লাগছে, খুব অস্বস্তিও লাগছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কোনো মতে রান্না করে রুমে গেলাম। দুপুরে আর খাওয়া হলো না। আবির 1 সপ্তাহের জন্য ব্যবসার কাজে সিলেট যায়। তখন আমার শাশুড়ি মা একবেলা করে খাবার দিত। সে বলতো বেশি খাওয়া ঠিক না, তাতে বাচ্চার ক্ষতি হবে। দিন দিন শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। বাচ্চা 10 মাসে হওয়ার কথা থাকলে আমার 8.5 মাসে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। হসপিটালে নেওয়ার পর ডক্টর বলে সিজার করতে হবে। ডেলিভারির পর আমাকে বেডে দেওয়া হলো। পরিবারের সবাই আছে, শুধু আমার শাশুড়ি মা ছাড়া। তার কারণ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে গিয়েছি। হসপিটালে যে কয়দিন ছিলাম, ততদিনে আবির আমার থেকে কোথাও যায়নি। আমার থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। বাড়িতে আসার সময় ডক্টর বলে দিয়েছে আমাকে রেস্টে থাকতে হবে। বেবি অনেক ছোট হয়েছে, তাই ওকে যেন খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। বাসায় আসার পর শাশুড়ি মা আমাকে সারাক্ষণ কাজে নিয়ে ব্যস্ত রাখে। আবির ওর মাকে কিছু বললে তা নিয়ে বাসায় ঝামেলা শেষ নেই। আমার মেয়ের অনেক জ্বর ঠান্ডা লেগেছে। এর মধ্যে শাশুড়ি মা অনেক জামা কাপড় দিয়েছে, সেগুলো যেন ধুয়ে দেয়। মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডক্টর বলল, আমার মেয়ে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমি পাগলের মতো করেছি, আমার মেয়েকে যেন ফিরিয়ে দেয়। আবির আমাকে কি সান্ত্বনা দিবে, তার থেকে ও বেশি কেঁদেছে। আমি অপয়া, অলক্ষ্মী, এসবের জন্য আমার সুখ হয় না, সংসারে শান্তি আসে না। তাই আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। সারাদিন রাত আমি কাঁদতে থাকতাম। আবিরকে কল দিলে ওর ফোন অফ পেতাম। শাশুড়ি মাকে কল দিলে বলতো ও আমাকে চায় না, বাসায় নেই। কয়েক মাস পরে ডিভোর্স পেপার পাঠায়।
আবিরের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ওর মা বলেছে তার ছেলেকে যেন ডিভোর্স দিয়ে দেই। আমার বাবা মা ওদের বাড়িতে যাওয়ার পর অনেক অপমান করে তাড়িয়ে দেয়। তারপর আবিরকে ডিভোর্স দেয়। কিছুদিন পরে সকালে ঘুম থেকে উঠে শুনে একটা পাগল সারা পাড়ায় ইভাইবা বলে চিল্লাপাল্লা করে ঘুরছে। আমি বুঝতে পেরেছি আবির এসেছে। আমি দৌড়ে গেলাম আবিরকে খুঁজতে, কিন্তু আমার যেতে বড্ড দেরি হয়ে গেছে। সেদিন বিকেলে আবিরদের বাসায় গিয়ে দেখি আবির লাশ হয়ে গেছে। আমার শাশুড়ি পাগলের মতো কেঁদে যাচ্ছে, যেমন আমি আমার মেয়েকে হারিয়ে কেঁদেছিলাম। আমার শ্বশুর আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, কিন্তু তার তো কোনো দোষ নেই। তার অগোচরে সব কিছু হয়েছে। অনেকে বলেছে আবিরকে ঘরবন্দি করে রেখেছিল। আস্তে আস্তে আবির পাগল হয়ে যায়। আবিরের শুধু একটা কথা ছিল, ইভাকে এনে দাও। শাশুড়ি মা ভেবেছিল কিছুদিন ঘর মধ্যে আটকে রাখলে আমাকে ভুলে যাবে, কিন্তু তার চিন্তা ছিল ভুল। আবিরকে কোনোভাবে যখন আমাকে চাওয়া ভুলিয়ে দিতে পারেনি, তাই আবিরের বাবা আজকে আমাদের এলাকায় নিয়ে গিয়েছিল। উনি আবিরকে সামলাতে পারেনি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা যায়। আবিরের মৃত্যু আমি সহ্য করতে পারিনি। আবির ইচ্ছে করে তো আমাকে ছেড়ে যায়নি। ওর মা ডিভোর্সের পেপার ব্যবস্থা করেছে মিথ্যা কথা বলে, ওকে সিগনেচার করিয়েছে। সারাদিন রাত মাথায় আবিরের কথা ঘুরতো। আমার পরিবারের সবাই আমাকে হাসি খুশি রাখতে চাইলেও আমি পারিনি আবিরকে ভুলতে। কয়েকদিনের মধ্যে ইভাও হার্ট অ্যাটাক করে মারা যায়। ভালোবাসা হেরে যায়।